সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা বুঝতেই পারছো যে আজকের বিষয়টা কি। আজকে বিষয়টা এর আগের দিনে যেটা হয়েছিল তারপরে এখানে প্রায় শেষ করে এসেছি। ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এটা দুটো ক্লাস হলেই হবে আজকের এবং এর পরে একটা। তারপর টুকরো কথাগুলো একবার করে 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 বলে দেবো। এখানে দেখো, আমরা পাল যুগের কথা এর আগে পড়লাম। এখানে যেহেতু বলা হচ্ছে ভারতের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, পাল যুগের ঘটনা পড়লাম। এরপরে দেখব খানিকটা পাল এবং সেন যুগের সঙ্গে মিশিয়ে আলোচনা। তারপরে দেখব শুধুমাত্র সেন যুগের সম্পর্ক। এই সম্পর্কে একটু হলেই মোটামুটি আমাদের এই সমাজ এবং অর্থনীতি সম্পর্কে একটু ধারণা আসবে। তারপর দেখব বহির্বিশ্ব, ভারত বহির্বিশ্ব, এই সম্পর্কে একটু থাকবে, আলোচনা থাকবে। অধ্যায়টা মোটামুটি এইভাবে শেষ হবে। তারপর ষষ্ঠ অধ্যায় তোমরা একটু আগে ভাগে একটু পড়ে রাখো, যতটা পারো পড়ে রাখো, আর যতটা সম্ভব পড়াশোনাটা একটু চালিয়ে রাখো। চুপচাপ বসে থাকো না। পরীক্ষার সামনে 25 তারিখ থেকে পরীক্ষাটাও তো আমাদেরকে দিতে হবে। অনলাইন হোক, অফলাইন হোক, যেভাবে যে পরিস্থিতি হবে সেই মতো তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। যাই হোক, পাল যুগে কী হয়েছিল, খ্রিস্টীয় অষ্টম নবম শতকে বরেন্দ্রভূমিতে দুজন বড় শিল্পীর আবির্ভাব। একজন হলো ধীমান, আর একজন তারই পুত্র বিটোপাল। একজন হলো ধীমান, আর একজন হলেন তারই পুত্র বিটোপাল। ধীমান এবং বিটোপাল এরা প্রসিদ্ধ শিল্পী ছিলেন। কোথায় এদের বাসস্থান? বরেন্দ্রভূমি, মানে বঙ্গদেশেরই বরেন্দ্র অঞ্চল। আর আমাদের এই বঙ্গদেশে এই দুজনের নাম আমরা পাচ্ছি। এদের কৃতিত্ব কোথায় ছিল? ধাতুর বিভিন্ন রকম জিনিসপত্র নির্মাণ, ধাতুর তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র নির্মাণ। আর প্রকৃতপক্ষে এরা ছিলেন ভাস্কর বা ভাস্কর্য শিল্পে এদের দক্ষতা। তাহলে আমরা দুজনের নাম পেলাম বরেন্দ্রভূমিতে। পাল যুগে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে বরেন্দ্রভূমিতে দুজন শিল্পীর নাম পেলাম। একজন হলেন ধীমান, আরেকজন হলেন তারই পুত্র বিটোপাল। এরা প্রকৃতপক্ষে ভাস্কর্য শিল্পে এদের দক্ষতা। তো যাই হোক, এবং শুধু ভাস্কর্য শিল্পে দক্ষতা দেখালেও এরা কিন্তু চিত্রশিল্পে বিভিন্ন ছবি আঁকার ব্যাপারেও এরা যথেষ্ট আগ্রহী ছিলেন এবং যথেষ্ট মর্যাদা দিয়ে এবং যত্ন করে এই ছবিগুলো তারা আঁকার চেষ্টা করত। আরেকটা ব্যাপার দেখতে হবে, সেন আমলে রাজাদের স্থানীয় গ্রাম শাসন ব্যবস্থায় বিশেষ অবনতি ঘটেছিল সেন আমলে, কিন্তু পাল আমলের কথা বলা হয়নি। তাহলে সেন আমলে শাসন কার্যের দিক থেকে, প্রশাসনের দিক থেকে একটু অবনতি ঘটে। পরে জনসাধারণের সঙ্গে এদের একটু যোগাযোগ
বিচ্ছিন্ন ঘটে জনসাধারণের সঙ্গে। প্রশাসনিক দপ্তরের একটু গোলমাল বা পার্থক্য বা তাদের মধ্যে যোগাযোগের অভাবে একটু ভিন্ন রকম হয়। মানে জনগণের সঙ্গে প্রশাসনিক দপ্তরে যেটা বলা হয় বনিবনা, এটা ঠিকমতো বা সামঞ্জস্য বিধান না থাকায় অনেক কাজের অসুবিধা হয়েছে। আর সেনামলে একটা জিনিস লক্ষ্য করা গিয়েছিল যে প্রশাসনিক ব্যাপারটা খানিকটা কোনো রাজ পরিবারের উপরে নির্ভর করছে বা বংশ মর্যাদা সম্পন্ন পরিবার বা ব্যক্তির উপরে নির্ভর করছে, এবং তাদের সেই সময় তাদের মহিলাদের উপর মহিলাদের প্রভাব বৃদ্ধি পায়, মানে মহিলাদের প্রাধান্য বৃদ্ধি পায়। কোন সময়? এটা সেন আমলের কথা বলা হচ্ছে। সেন যুগে মহিলারা যথেষ্ট ওই নিজেদের যোগ্যতার পরিমাপ এত দূর পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল যে কোনো সময় মহিলারা নিয়ন্ত্রণ করার ব্যাপারে, সমাজ, ধর্ম, সাহিত্য ইত্যাদি নিয়ন্ত্রণ করার ব্যাপারে তারা কিন্তু যথেষ্ট সচেতন হয়েছিল। তারা ছিলেন সর্বেসর্বা। কথায় বলে পরিবারের নারী শক্তি সব থেকে বড় শক্তি হিসেবে তখন সম্মান নারীদের বেশি পরিমাণে দেখানো হচ্ছে। আর সাধারণ মানুষের জীবন মোটামুটি অতি সাধারণ এবং সচ্ছল, এটা বলা যাবে। তবে ভূমিহীন ব্যক্তির সঙ্গে শ্রমিকদের অর্থনৈতিক যে একটা বৈষম্য বা অর্থনৈতিক যে বৈষম্য ছিল সেটা কিন্তু জানা যায়। যাদের অর্থবিত্ত আছে তাদের সঙ্গে ভূমিহীনদের যে অর্থনৈতিক বৈষম্য, মানে ভূমিহীনদের সঙ্গে বিত্তশালীদের পার্থক্য দেখতে পাওয়া যায়। আর এর প্রমাণ কিন্তু সাহিত্যের দিক থেকে আমরা সাহিত্য বা তখনকার দিনের বিভিন্ন সাহিত্যকে যদি পর্যালোচনা করি আর দেখি তাহলে আমরা বুঝতে পারব। আর একটা কি, বর্ণ ব্যবস্থা কঠোর, অনমনীয় হয়ে পড়েছিল। বর্ণ ব্যবস্থা কঠোর এবং অনমনীয় হয়েছিল। তাহলে কাদের প্রভাব বেড়েছিল? ব্রাহ্মণদের প্রভাব বেড়েছিল। পাল যুগে যেভাবে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল, সেন যুগে কিন্তু ততটা পরিমাণে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেনি। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, আর ব্রাহ্মণ্য ধর্মকে বা ব্রাহ্মণদেরকে যথেষ্ট প্রাধান্য দিতেন। ব্রাহ্মণদের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের মিশ্রণ ঘটে। ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা, যমুনা, মাতৃক, শিব, বিষ্ণুর পুজো তারা করত। তাহলে ব্রাহ্মণদের ধর্মীয় ব্যাপারে যথেষ্ট প্রভাব ছিল। তারা পৌরাণিক এবং বৈদিক ধর্ম এই দুটিকে বেশি করে গুরুত্ব দিতেন। তারা বিশেষ করে ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা, যমুনা, মাতৃক, শিব, বিষ্ণু এইসব দেবদেবীর পুজোর কথা তারা করতেন। সাধারণ মানুষেরা সেসব কথা
মেনে চলার চেষ্টা করত। সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব, তবে তার পূর্বসূরীরা ছিলেন শৈব। লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব, কিন্তু তার পূর্বসূরীরা মানে তার আগে যারা এসেছিলেন তারা ছিলেন শৈব বা শিবের উপাসক। তাহলে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা আগেকার যুগের মতো সুযোগ সুবিধা পেত না। পাল যুগে যেমন বৌদ্ধরা অনেক সুযোগ সুবিধা, তাদের বৌদ্ধ ভিক্ষু মন্দির ইত্যাদি তৈরি করার সুযোগ সুবিধা পেয়েছিল, তারা বিভিন্ন দান ধ্যান ইত্যাদি সব করতো, সেসব ব্যাপারে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা আদায় করতে পেরেছে। কিন্তু সেন যুগে ওই বিশেষ করে ব্রাহ্মণদের সুযোগ সুবিধা বেশি করে দেওয়ার ফলে ওরা সমাজপতি হিসাবে সকলকে নিয়ন্ত্রণ করত। সমাজপতি হিসাবে তারা সকলকে নিয়ন্ত্রণ করত। আর ব্রাহ্মণদের মধ্যে অনেক বিভাগ ছিল, অনেক ভাগ ছিল। এদিকে অব্রাহ্মণদের সবাইকে কি বলা হতো? শঙ্কর বা শূদ্র। ব্রাহ্মণরা অব্রাহ্মণদের কাজ করতে পারত, কিন্তু অব্রাহ্মণরা ব্রাহ্মণদের কোনো কাজ করতে পারত না। এছাড়া সেন আমলে আদিবাসী উপজাতি মানুষের কথাও জানা যায়। এরপর দেখো, সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় বেশ 5 জন কবি এবং সাহিত্যিকের আবির্ভাব হয়েছে। এদেরকে একত্রিতভাবে বলা হতো পঞ্চরত্ন। এর মধ্যে লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। তিনি ছিলেন বিখ্যাত সাহিত্যিক। তিনি লিখেছিলেন গীত গোবিন্দম। এই গীত গোবিন্দম কাব্যে রাধা কৃষ্ণের প্রেম ঘটিত, প্রেম সম্পর্কে বা রাধা কৃষ্ণ সম্পর্কে যথেষ্ট বক্তব্য বা কাহিনী ইত্যাদি এখানে প্রকাশ করা আছে। আবার লক্ষণ সেনের রাজসভার আর এক কবি ধৈ, তিনি লিখেছিলেন পবনদূত। তাহলে একজনের নাম পেলাম জয়দেব, যিনি গীত গোবিন্দম কাব্য লিখেছিলেন রাধাকৃষ্ণ বিষয়। আরেকজন ছিলেন ধৈ, যিনি লিখেছিলেন পবনদূত কাব্য। এছাড়াও 3 জন, আর 3 জন না হলে তো পঞ্চরত্ন হবে না, 3 জন ছিলেন শরণ, উমাপতিধর, গোবর্ধন। শরণ, উমাপতিধর, গোবর্ধন। তাহলে 3 জনের মধ্যে প্রথম পেলাম ধৈ, এই জয়দেব, যিনি লিখেছিলেন গীত গোবিন্দম কাব্য, যা রাধাকৃষ্ণ বিষয়। আর পেলাম ধৈ, যিনি লিখেছিলেন পবনদূত। আর 3 জন উমাপতিধর, শরণ, আর ছিলেন গোবর্ধন। এই 5 জনকে একত্রিতভাবে একসঙ্গে বলা হচ্ছে পঞ্চরত্ন। যাই হোক, ত্রয়োদশ শতকের গোড়ায় কবি শ্রীধর দাস কর্তৃক সংকলিত সদুক্তি কর্ণামৃত গ্রন্থে বিভিন্ন কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে। সদুক্তি কর্ণামৃত, সদুক্তি কর্ণামৃত বিভিন্ন কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে। এরপরে দেখো আরেকটা জিনিস দেখবো, যে সেন যুগের ব্রাহ্মণ্য ধর্মী কঠোর অনুশাসনের সঙ্গে সাহিত্যেরও যোগ ছিল। রাজা বল্লাল সেন এবং
এবং রাজা লক্ষণ সেন দুজনেই স্মৃতিশাস্ত্র লিখেছিলেন। বল্লাভ সেনের লেখা 4টে বইয়ের মধ্যে দানসাগর এবং অদ্ভুত সাগর এই দুটি পাওয়া গেছে। লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছিলেন। অভিধান প্রণেতা সর্বানন্দ এবং গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের আরও দুজন লেখক। তাহলে সেন যুগে সাহিত্যের দিক থেকে যথেষ্ট সেন যুগ উন্নত ছিল, একথা আমরা আলোচনা করতে গিয়ে পেয়েছি, পঞ্চরত্নের কথা পেয়েছি। আর লক্ষণ সেন, বল্লাল সেন তারা দুজনেই যথেষ্ট শিক্ষাবিদ এবং সাহিত্যিক কবি ছিলেন, তারাও যথেষ্ট বই লিখেছেন। রাজা লক্ষণ সেন দুজনেই লিখেছেন স্মৃতিশাস্ত্র। বল্লাল সেন, লক্ষণ সেন দুজনেই। বল্লাল সেনের লেখা 4টি বইয়ের মধ্যে দানসাগর এবং অদ্ভুত সাগর কার লেখা? বল্লাল সেনের লেখা। এখনো পর্যন্ত এগুলি পাওয়া গেছে। আর লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছিল। অভিধান প্রণেতা সর্বানন্দ এবং গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের আরও দুজন লেখক। তাহলে আর দুজন বলতে এখানে অভিধান লিখেছিলেন সর্বানন্দ এবং অভিধান প্রণেতা সর্বানন্দ এবং গণিতজ্ঞ জ্যোতির্বিদ শ্রীনিবাস। তার জ্যোতির্বিদ হলেন শ্রীনিবাস, একাধারে তিনি গণিতজ্ঞ এবং অন্য অপরদিকে জ্যোতির্বিদ, তিনি ছিলেন শ্রীনিবাস। তাহলে সর্বানন্দ এবং শ্রীনিবাস আরও এই দুজন কবি ওই সেন যুগে যথেষ্ট রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন। এরপরে দেখো বাংলার পাল এবং সেন শাসনকালে সংক্ষেপে তুলনা করা যেতে পারে। এই ধরনের প্রশ্ন তোমরা লিখে নিতে পারো। এই প্রশ্নটার উত্তর কী হবে তোমরা বাড়িতে তৈরি করবে। পাল এবং সেন যুগের শাসনকাল সংক্ষেপে তুলনামূলক আলোচনা করো। তাহলে 400 বছরের বেশি স্থায়ী পাল শাসন বাংলার সমাজে যেভাবে শেকড় গেড়েছিল, 100 বছরের কিছু বেশি সময় স্থায়ী সেন শাসন তা পায়। গোপাল যখন রাজা হয়েছিলেন তখন তার পিছনে জনসমর্থন ছিল। বিজয় সেন এমন কোনো জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেন না। পাল শাসকরা যেভাবে বাংলার সমাজে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন, সেন শাসকরা তা পারেন। শিক্ষায় দীক্ষায় ধর্মচর্চায় শিল্পকলায় পাল যুগ অনেক এগিয়ে ছিল। দেখো এখানে কতগুলো পয়েন্ট তোমরা লিখতে পারো, লিখে নিয়ে করতে পারো। পাল যুগ 400 বছরের বেশি স্থায়ী হয়েছিল, আর সেন যুগ ছিল 100 বছরের কিছু বেশি সময়। একটা পার্থক্য। তাহলে পাল যুগ যেভাবে স্থায়ী পাল শাসন বাংলা সমাজে যেভাবে স্থায়িত্ব এনেছিলেন, সেভাবে সেন রাজারা করতে পারেন। গোপাল যখন রাজা হয়েছিলেন তখন তার পিছনে জনসমর্থন ছিল। বিজয় সেন এমন কোন জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেন। তাহলে পাল যুগের হচ্ছেন গোপাল আর সেন যুগের হচ্ছে বিজয় সেন। পাল শাসকরা যেভাবে বাংলার সমাজে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন, সেন শাসকরা তা পারেন। শিক্ষা দীক্ষায় ধর্মচর্চায় শিল্পকলায় পাল যুগ অনেক এগিয়ে ছিল, সেই তুলনায় সেন যুগ অনেক পিছনে পড়েছিল। এই হলো আজকে আপাতত আলোচনা। আর
এই সঙ্গে আমি একটু ওই টুকরো কথার মধ্যে ডাক ও খরার বচন এটা একটু পড়ি। প্রাচীন বাংলার সমাজে কৃষি ছিল জীবিকা, আর এই যে ডাক এবং খনার বচন এগুলো তৈরি হয়েছিল কৃষিকে কেন্দ্র। উন্নতি অবনতি, তারপরে কৃষকরা কীভাবে দিনক্ষণ বেঁধে গোড়াবন্দি করে তারা কৃষিকাজে লেগে পড়তো, সেই ব্যাপারটা তারা কিন্তু যথেষ্ট ওই সকল ছড়া বা গাথা বা কবিতা এই দিয়ে তারা অনুভব করে। যেমন কি মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যায়। মঙ্গলে উষা যথা পা, যথা ইচ্ছা তথা যায়, মানে কোনো জায়গায় যাওয়ার জন্যে, কোনো মাঙ্গলিক কার্যে যাওয়ার জন্যে মঙ্গলবারে যেতে হয়। মঙ্গলবারে খানিকটা শুভ, আর বুধবারে বেরিয়ে পড়লে কোনো অসুবিধা নেই, বুধবারে সব জায়গায় যাওয়া চলবে, যথা ইচ্ছা তথা যায়। তারপর কি বলছে, খরাবরে চাষার পর শরতের শেষে সরিষার ও, অর্থাৎ ছেলে শরৎকালের শেষে সরিষা লাগাতে হয়। দিনের রোদ রাতে জল, তাতে বাড়ে ধানের বল। দিনের বেলায় রোদ হয় আর রাতের বেলায় জল হয়, তাহলে ধানের চেহারা ভালো হয়, আর যারা চাষ করে, চাষের সঙ্গে যুক্ত থাকে, তাদেরও কাজ করতে সুবিধা হয়। দিনের বেলায় অত জল হলে তাদের কাজের কত অসুবিধা হয়। অগ্রহায়ণে যদি না হয় বৃষ্টি, তবে না হয় কাঁঠালের সৃষ্টি। এই ধরনের ডাকগুলি, হ্যাঁ, বা ছড়াগুলি বা কাহিনীগুলি এখনো পর্যন্ত প্রযোজ্য। এখনো ভারতের এই বাংলার শিক্ষা সংস্কৃতির সঙ্গে এখনো পর্যন্ত জড়িয়ে আছে। এগুলো কিন্তু কোনোভাবেই এই সাহিত্যকে, খনা বচন এবং ডাকগুলোকে কখনোই তুচ্ছতাচ্ছিল্য করা যায় না। কৃষিপ্রধান দেশে এটা একটা বৈশিষ্ট্য। এরপর দেখো সাহিত্য সমাজ। সাহিত্য হলো সমাজের দর্পণ। আমরা একটা লেখার মধ্যে সমাজকে দেখতে পাই, কারণ সমাজকে নিয়ে লেখা। আর এই সাহিত্য সমাজের বিভিন্ন রকম ভাব প্রতিঘাত, ঘটনা, বিভিন্ন মানুষের উন্নতি অবনতি, এই দিকে কেন্দ্র করি হয়। লক্ষণ সেনের রাজসভার কবিদের সংস্কৃত ভাষায় লেখা কাব্যে ধনী ও বিলাসী জীবনের ছবি ফুটে উঠেছিল। রাজা লক্ষণ সেনকে কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে। আবার গ্রামের মানুষ, সম্পন্ন কৃষকের জীবনযাত্রায় ছবি ফুটে উঠেছে এরকম একটি রচনা। বর্ষার জল পেয়ে চমৎকার ধান গজিয়েছে, গরুগুলো ঘরে ফিরে এসেছে, খেতে ভালো আখ হয়েছে, আর কোনো ভাবনা নেই। অন্যদিকে গরিব মানুষের জীবনেও ছায়া পড়েছে সমসাময়িক সাহিত্য। তাহলে একদিকে ধনী অবস্থাপন্ন ব্যক্তি, অন্যদিকে গরিব, একবারই বিপরীত ধর্মী, বিপরীত চিত্র এখানে প্রদর্শিত হয়েছে। বৃষ্টিবহুল বাংলাদেশে কুঁড়ে ঘরের বাসিন্দা গরিব মানুষের জীবনে কষ্ট ধরা পড়েছে, এইরকম একটি লেখা। কাঠের খুঁটি নড়ছে, মাটির দেওয়াল গলে পড়ছে, চালের খড় উড়ে যাচ্ছে, কেঁচো খুঁজতে আসা ব্যাঙে আমার ভাঙা ঘর ভরে গেছে। চর্যাপদের একটি কবিতায় আছে, হাঁড়িতে ভাত নেই, নিত্য উপবাস, এটাই চরম দারিদ্র্যের নিদর্শন। তাহলে একদিকে গরিবদের নিয়ে, একদিকে ধনীদের নিয়ে সাহিত্য ইত্যাদি রচিত হয়েছে। এবং গরিব মানুষদের যথেষ্ট কষ্ট করতে হতো, তার কথাও সাহিত্যের মধ্যে প্রকাশ পেয়েছে।
নালন্দা কথাটা তোমরা একটু বাড়িতে পড়ে নিও, সবই জানো। বিক্রমশীল সেটাও একটি মহাবিহার এবং আধুনিক ভাগলপুর শহরের কাছে এই বিক্রমশীল অবস্থিত। এই মহাবিহারে বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার জন্য 100 বেশি আচার্য ছিলেন। 100 বেশি আচার্য মানে শিক্ষক। সেখানে পড়াশোনার জন্য ছাত্ররা আসতো। এখানে কি কি পড়ানো হতো? ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন, এসব বিষয় পড়ানো হতো। আর সর্বোচ্চ 3000-এর মতো 3000 ছাত্র এখানে পড়াশোনা করত এবং বিনা খরচে। তবে বলবে এই খরচগুলো কারা চালাতো? যে তখনকার দিনে যারা জমিদার শ্রেণীর মানুষ, তারা এই খরচগুলি চালাতো। শিক্ষা শেষ করে তাদের উপাধি দেওয়া হতো। বিক্রমশীল ছিল বজ্রযান বৌদ্ধ মতচর্চার একটা বড় কেন্দ্র। এর গ্রন্থাগারে ছিল বহু মূল্যবান পাণ্ডুলিপি। দীপঙ্কর স্টিগ্যান বা অতীশ দীপঙ্কর ছিলেন এই মহাবিদ্যালয়ের অন্যতম একজন মহাচার্য। এই মহাবিহারকে ত্রয়োদশ শতকে তুর্কি অভিযানকারীরা ধ্বংস করে দেয়। নালন্দা আজকের বিহার রাজ্যে অবস্থিত। বৌদ্ধ বিহার সমগ্র এশিয়ায় নালন্দার শিক্ষা দীক্ষার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তোমরা সেই সম্পর্কে অনেক জানো। বিনা খরচায় এখানেও ছাত্ররা পড়াশোনা করতে আসতো এবং তাদেরকে খাবার দাবার, জামা কাপড় এবং থাকার জায়গা, পোশাক আশাক সবই দেওয়া হতো। এখানে শুধু তিব্বত, চীন, কোরিয়া এবং মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে পড়াশোনা করতে আসতো। কি কি বিষয় শেখানো হতো? এখানেও ঠিক ওই সাহিত্য, সংস্কৃত, তাছাড়া তর্কশাস্ত্র, দর্শন, ব্যাকরণ, এইসব বিষয় এখানে পড়ানো হতো। 1500 জন শিক্ষক এবং 850 জন 8500 জন ছাত্র ছিল। কোথায়? এই নালন্দাতে। তাহলে 1500 জন শিক্ষক বা 1500 জন আর 8500 জন ছাত্র ছিল। এখানেও এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি, নালন্দা শিক্ষার প্রতিষ্ঠানটিও তুর্কি আক্রমণে নষ্ট হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নালন্দা এখন বর্তমানে বিহারে তার ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। তোমরা ডান দিকের ছবিগুলি দেখলে বুঝতে পারবে। বিক্রমশীল এবং নালন্দা। আপাতত এটা শেষ হলো। এরপরে দেখব ভারত ও বহির্বিশ্ব। একটু দেখলে মোটামুটি আমাদের আপাতত সিলেবাসটার মধ্যে এটা শেষ হবে। আর তারপরে নগর, বণিক ও বাণিজ্য 6ষ্ঠ অধ্যায় শুরু করব। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যেই থাকো। অসুবিধা হলে বলো। তোমরা নিজেরাই বাড়িতে বসে বসে প্রশ্ন বানাও, সেই প্রশ্ন বানিয়ে পড়াশোনা করো।